হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের পৌষমিত্রা রায়মেরিন বইয়ের 217 নম্বর পাতায় যে 6 নম্বর স্কুলটা আমাদের আছে ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস, সেই স্কুলটা আজকে আমরা সলিউশন করব। ঠিক আছে, তো সেই স্কুলের প্রথম কোশ্চেন কী বলছে দেখো। তবে প্রথম কোশ্চেন বলার আগে দুটো কথা বলে নিই। ফার্স্ট অফ অল তোমাদের যেটা বলার সেটা হচ্ছে তোমাদের যে আগের 5টা স্কুল বা এর পরে যে মোট 12টা স্কুল অবধি আমাদের আছে, এই টোটাল যে স্কুলটা আছে 12টা স্কুল, এই 12টা স্কুল আমি একটা প্লেলিস্ট তৈরি করে দিয়েছি তোমাদের। সেই প্লেলিস্টটা যদি তোমরা নিজের ফোনে সেভ করে রাখো, তাহলে কি তোমরা সেই প্লেলিস্টটা পাবে কোথায়? ডিসক্রিপশানে দেখো লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সেই প্লেলিস্টটা তোমরা কিন্তু নিজেদের ফোনে সেভ করে রাখো। তাহলে তোমরা কিন্তু আমার যে কটা ভিডিও আমি দেবো এখানে পরপর 12টা স্কুলেই করে দেবো, প্রত্যেকটাই কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে এবং একই জায়গায় পেয়ে যাবে, তোমাদের আলাদা করে কোথাও আর খুঁজতে হবে না। ঠিক আছে, তো চলো দেখো প্রথমে কী বলছে, ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এইচএস। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। বলছে একটি লাঠিকে লম্বভাবে মাটিতে পুঁতে দাঁড় করিয়ে দিলে দিনের কোন সময় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হবে? এটা হচ্ছে দুপুর 12টায়। আলোর প্রভাবে জীবের চামড়ার রং বদলে যায় কোন প্রাণীর? এটা হচ্ছে গার্ডেন লিজার্ড। এই গার্ডেন লিজার্ড মানে হচ্ছে গিরগিটি, মনে থাকবে, এই গার্ডেন লিজার্ড মানে হচ্ছে গিরগিটি, পাশে লিখে রাখতে পারো। বলেছে আলোকরশ্মি দর্পণের সঙ্গে x ডিগ্রি কোণে আপতিত হলে আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি কত হবে? দেখে নাও, যদি ভালো করে একটা জিনিস বলি, আলোকরশ্মি দর্পণের সঙ্গে x ডিগ্রি কোণে হচ্ছে পড়েছে, তাহলে জিনিসটা কেমনভাবে হবে একটু দেখে নাও তোমরা উত্তরটা। বলছে যে আলোকরশ্মি দর্পণের সঙ্গে x ডিগ্রি কোণে পড়েছে, তাই এই হচ্ছে আমাদের দর্পণ, আলোকরশ্মি এই আসছে এই বেরিয়ে যাচ্ছে, ভালো করে বুঝবে। তা আলোকরশ্মি দর্পণের সঙ্গে যদি x ডিগ্রি কোণে আলোকিত পড়ে, এবং এখান থেকে আমাদের কী থাকবে? একটা অবিলম্ব থাকে। আমরা জানি এদিকে থেকে হচ্ছে আপাতিত রশ্মি বা আপতন কোণ, আর এদিকে থাকে প্রতিফলন কোণ। এটাকে আমরা আই বলি, এটাকে আমরা আর বলি, তাই তো? এবং আমরা জানি আচ্ছা আই এবং আর দুটোর মানে কিন্তু সমান। আবার এই অবিলম্ব এই দর্পণের সঙ্গে কিন্তু 90 ডিগ্রি কোণ করে, তাহলে এই টোটালটা যদি 90 হয়, এটুকু যদি এক্স হয়, তাহলে আয়ের মান কত? তাহলে কোণ আয়ের মান কত হবে বলো তো? 90 মাইনাস এক্স, তাই তো? টোটালটা 90 ডিগ্রি যদি হয়, তার থেকে যদি এইটুকু এক্স বাদ যায়, তাহলে এখানে এইটুকু পড়ে থাকবে, যার মানটা কত? যার মানটা কিন্তু আমাদের 90 মাইনাস এক্স। বোঝা গেল? এবার তারপরে দেখো, এটা যদি 90 মাইনাস মানে আয়ের মান কত হচ্ছে? 90 মাইনাস এক্স, তাহলে আর এর মান কত হবে? এটাও 90 মাইনাস এক্স হবে। তাহলে কোন আর এর মান কত? 90 মাইনাস এক্স। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো কি বলেছে, বলছে আপতন কোণ ও প্রতিফলন কোণের সমষ্টি অর্থাৎ যোগফল, অর্থাৎ বলছে কোন আই প্লাস কোন আর এর মান কত? কোন আই মানে কত? 90 মাইনাস এক্স, আবার কোন আর মানে কত? 90 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে কী হবে? 90 মাইনাস এক্স প্লাস 90 প্লাস মাইনাসে মাইনাস এক্স, তার মানে 90 90 কত? 180 মাইনাস 2x, তাই হবে 180 মাইনাস 2x। এখান থেকে 2 যদি কমন চলে যায়, তাহলে 90 মাইনাস কী হবে? এক্স হবে, 90 মাইনাস এক্স হবে। এটা তাহলে আমাদের অ্যান্সার, যে 2 ইন্টু 90 মাইনাস এক্স। এটা হচ্ছে অপশান ডি রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যারা বুঝতে পেরেছো তারা এটা স্ক্রিনশট মেরে রাখতে পারো বা নিজের বাড়ি করতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, চুম্বক দৈর্ঘ্য কী বলেছে দেখো, চুম্বক দৈর্ঘ্য এম এবং জ্যামিতিক দৈর্ঘ্য এন হলে কোনটি সঠিক? আমরা কি জানি? আমরা জানি যে তোমাদের চুম্বক দৈর্ঘ্য সমান সমান কি? চুম্বক দৈর্ঘ্য এম সমান সমান কী জানি আমরা? বলে চুম্বক দৈর্ঘ্য এম বলেছে, আর জ্যামিতিক দৈর্ঘ্য এন বলেছে। তো জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু কত? মানে 0.86 এত গুণ হয়, তাই তো? মানে চুম্বক দৈর্ঘ্য কী হয়? জ্যামিতিক দৈর্ঘ্যের সঙ্গে জ্যামিতিক দৈর্ঘ্য ইন্টু 0.86, এটাই আমাদের কিন্তু সূত্র, তাই না? যদি এটা সূত্র হয়, তাহলে আমরা এখান থেকে কী করতে পারি? এম এর জায়গায় এম রাখলাম, এন জায়গায় এন রাখলাম, ইন্টু এই দশমিক তুললে কত হবে? 86 বাই কত? 100। তাহলে 100 যদি কোনাগুনি গুণ করি, এম এর সঙ্গে গুণ হবে, তাহলে কত হবে? 100 এম, আর এখানে পড়ে থাকবে 86 আর এন, তাহলে লেখো 86 এন। তাহলে উত্তর কত? 100 এম ইজ ইকুয়াল টু 86 এন। আশা করি বুঝতে পেরেছ। 100 এম সমান সমান 86 এন, প্রথমটা হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলেছে, যে এটিএম কার্ডে কী বলেছে, এটিএম কার্ডে কোন চুম্বক থাকে? এটা হচ্ছে স্টিপ চুম্বক থাকে। তড়িতের একটি উৎস হলো, তড়িতের একটা উৎস কী বলো তো? তড়িতের একটা উৎস হচ্ছে ডায়নামো। এলইডি এর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে, তারপরে কোশ্চেন কী বলেছে, বলছে এলইডি এর মধ্যে তড়িৎ প্রবাহিত হলে কোনটি হবে? বলছে এলইডির মধ্যে তড়িৎ প্রবাহিত হলে আলো উৎপন্ন হবে প্রচুর, মানে এখানে বলেছে অপশান সি আলো উৎপন্ন হবে। সোলার ক্যালকুলেটারে ব্যবহার করা হয়
ড্রাই সেল, সোলার সেল, লেগলেন্স সেল, মুখ্য সেল। এটা কি উত্তর হবে? সোলার সেল। ঠিক আছে। কোনটি বিকল্প শক্তির উৎস নয়? বিকল্প শক্তির উৎস নয় কোনটি? এটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। বলছে প্রদত্ত কোন উদ্ভিদে রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায়? উত্তর হবে কচুরিপানা। ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি বলছে? পলাশ ফুলের পরাগযোগ ঘটায় কোনটি? পলাশ ফুলের পরাগযোগ ঘটায় হচ্ছে পাখি। ঠিক আছে। বদ্ধ নর্দমা বা সেপটিক ট্যাঙ্কে যে বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় তার নাম হাইড্রোজেন সালফাইড, H2S এর সংকেত। তারপরে বলেছে সত্য মিথ্যা লিখতে বলছে। কি বলছে? বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে আলোকরশ্মি প্রতিফলনের সূত্র মেনে চলে না, এটা কিন্তু মিথ্যা। তারপর বলেছে আবেশের পূর্বে আকর্ষণ হয়, ভুল। আকর্ষণের পূর্বে আবেশ হয়, এটা হচ্ছে মিথ্যা। তারপরে কি বলেছে? জোয়ার ভাটা হলো অপ্রচলিত শক্তি, এটা হচ্ছে সত্য। ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে? তারপরে দেখো আমাদের দিয়েছে শূন্যস্থান দিয়েছে, তাই তো? শূন্যস্থানে কি বলছে? ছায়ার মাঝের গাঢ় অঞ্চলকে কী বলা হয়? ছায়ার মাঝে যে গাঢ় অঞ্চল তাকে বলা হয় কি? প্রচ্ছায়া। তাকে কী বলা হয়? প্রচ্ছায়া। তারপরে বলেছে লাউড স্পিকার তৈরি করতে ড্যাশ চুম্বক ব্যবহার করা হয়। উত্তর কী হবে? তড়িৎ চুম্বক। তড়িৎ চুম্বক ব্যবহার করা হয়। তারপর 3 নম্বরে কী বলেছে? অঙ্কুরোদ্গমের সময় ডিম্বগ্রন্থের মধ্য দিয়ে ড্যাশ বেরিয়ে আসে, এটা কী হবে? ভ্রূণমূল। ভ্রূণমূল বেরিয়ে আসে। ঠিক আছে। তারপরে বলেছে জৈব গ্যাসের প্রধান উপাদান কি? মিথেন বা সংকেত CH4 বা মিথেন লিখতে পারো। নাম হচ্ছে মিথেন আর সংকেত হচ্ছে CH4। তারপরে কি বলছে? এটি কঠিন জীবাশ্ম জ্বালানির নাম। এটি কঠিন জীবাশ্ম জ্বালানি হচ্ছে কয়লা। কী হবে? কয়লা। এক্সজস্ট এবং এক্স রে মেশিনের কোন শক্তি ব্যবহৃত হয়? উত্তর হবে তড়িৎ শক্তি। তারপরে কি বলেছে? লাইকেন কি? এই লাইকেন কি তোমরা এটা পেয়ে যাবে পেজ নাম্বার 191 তোমাদের টেক্সট বুকে। টেক্সট বুকের 191 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। লাইকেন কি? এই যে বলা আছে কি সবুজ গাছের গায়ে সবুজ ছোপগুলি হলো লাইকেন। ঠিক আছে। সবুজ ছোপগুলিকে কী বলছে? লাইকেন। বাতাস দূষণমুক্ত থাকলে লাইকেনের রং থাকে সবুজ, বাতাস বেশি দূষিত হলে লাইকেনের রং বদলে হয়ে যায় খয়েরি। ওকে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো? বলছে যে ডায়নামো কী হবে? ডায়নামো হবে তড়িৎ উৎস, তাই তো? ডায়নামো হবে কি? তড়িৎ উৎস। সিলিকন হচ্ছে অর্ধপরিবাহী পদার্থ, অপশান বি। যে কাঠ কী হবে? কাঠ হচ্ছে তড়িতের কুপরিবাহী, অপশান সি। আর নির্জল কোষ কী হবে? টর্চ লাইট, অপশান ডি। আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে? নেক্সট কোশ্চেন কী বলছে দেখো? নেক্সট কোশ্চেন 218 পাতার কোশ্চেন। ওয়াশিং মেশিন কী হবে? এটা তোমার হবে ওয়াশিং মেশিন বিদ্যুৎ শক্তি, এর দাগ। তরল জীবাশ্ম জ্বালানি অবশ্যই কিন্তু পেট্রোল, বি এর দাগ। বায়ুকলে কী হয়? বায়ু শক্তি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করে, তাই তো? এটা হচ্ছে সি এর দাগ। আর প্রাণী জীবাশ্ম খনিজ তেলের উৎস, এটা হচ্ছে ডি এর দাগ। ওকে। তারপরে বলেছে যে চিত্রসহ আলোর প্রতিসরণের ব্যাখ্যা যখন আলো লঘুমাধ্যম থেকে ঘনমাধ্যমে প্রবেশ করে। অসৎ প্রতিবিম্ব তৈরি করতে আলোর কোন ধর্মের অসৎ প্রতিবিম্ব তৈরি হয় আলোর কোন কোন ধর্মের জন্য? তাহলে প্রথমটার উত্তর কী হবে? তো তোমরা পেয়ে যাবে যে চিত্রসহ আলোর প্রতিসরণের ব্যাখ্যা দাও যখন আলো লঘুমাধ্যম থেকে ঘনমাধ্যমে প্রবেশ করে। তোমরা তোমাদের টেক্সট বুকের 31 পেজে তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা, 31 পেজ। এই যে বলেছে লঘু থেকে ঘনমাধ্যমে, এই যে লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে যখন প্রবেশ করছে, এই যে চিত্র দেওয়া আছে লঘু থেকে ঘনমাধ্যমে প্রবেশ করছে চিত্রসহ, এবং এর এক্সপ্লেন করা আছে এখানে চিত্র 2। এই যে এখানে এক্সপ্লেন করা আছে, এখান থেকে অবধি লিখতে হবে। ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ। এবং তোমার কিন্তু চিত্রটা এটা রাখতে হবে। তারপরে বলেছে অসৎ প্রতিবিম্ব তৈরি হয় আলোর কোন কোন ধর্মের জন্য? অসৎ প্রতিবিম্ব তৈরি হয় আলোর কোন কোন ধর্মের জন্য? দেখে নাও। এটার কি উত্তর কী হবে? অসৎ বিম্ব গঠিত হয় আলোর কোন কোন ধর্মের জন্য? আলোর সরলরেখায় গমন, এক হচ্ছে আলোর সরলরেখায় গমন, আর একটা কী হবে? সরলরেখায় গমন, আর একটা প্রতিফলন বা প্রতিসরণ। প্রতিফলন বা প্রতিসরণ, প্রতিফলন বা প্রতিসরণ এই ধর্মের জন্য কিন্তু কী হয়?
এই ধর্মগুলোর জন্য কী হয়, যে অসৎ প্রতিবিম্ব গঠিত হয়। জলের মধ্যে লাঠি ডোবালে বাঁকা বলে মনে হয় কেন? তারপর যে পার্শ্ব পরিবর্তনের কারণ কি? জলের মধ্যে লাঠি ডোবালে বাঁকা মনে হয় কেন? উত্তরটা দেখে নাও কী হবে। তো তোমরা রাইমার্টিন বইয়ের 50 নম্বর পাতায় পেয়ে যাবে। তোমরা পেয়ে যাবে জলের মধ্যে লাঠি ডোবালে বাঁকা মনে হয় কেন, এটা তোমরা টেক্সট বুকেই পেয়ে যাবে। ঠিক আছে, জলের মধ্যে লাঠি ডোবালে বাঁকা মনে হয় কেন, দেখে নাও, এই যে দেওয়া আছে এখানে, এই দেওয়া আছে উত্তরটা। পেন বা কাঠি জলের তলার অংশ থেকে যখন জল ঘনতর মাধ্যম পেরিয়ে বায়ুতে লঘুতর মাধ্যমে পৌঁছায়, তখন মাধ্যম দুটির বিভেদ তল থেকে আলো বেগে গিয়ে তোমার চোখে এসে পড়ে, অর্থাৎ চোখে এসে পড়ে, তোমার কথাটা বলা দরকার নেই, চোখে এসে পড়ে। চোখ তখন আসল পেন বা কাঠির নিমজ্জিত অংশ নয়, পেন বা কাঠির নিমজ্জিত অংশের প্রতিবিম্বটি দেখো প্রতিসরণের জন্য প্রতিবিম্ব তৈরি হয়। ঠিক আছে, তোমরা এটা এখান থেকে তো লেখা আছেই, তুমি যদি এর থেকেও ভালো উত্তর চাও তাহলে তোমরা অবশ্যই মানবই ফলো করবে। ঠিক আছে, মানবী ফলো করলে তোমরা কিন্তু এর থেকেও সুন্দর উত্তর পাবে। আমি দেখিয়ে দেবো একেবারে মানবীতে। তো চলো দেখিয়ে দিই উত্তরটা তোমাদের। তোমরা এই উত্তরটা কিন্তু স্ক্রিনশট মেরে রাখতে পারো, খুব সুন্দর করে লিখে দিয়েছে এখানে। তোমরা এই উত্তরটা কিন্তু তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। ঠিক আছে, তাহলে খুব সুন্দর একটা উত্তর এখানে লেখা আছে, তোমরা এটা কিন্তু লিখতে পারো। ঠিক আছে, তো চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের ছায়া প্রকাশনের বই যদি বাড়িতে থাকে, সেই ছায়ার বইতে পেজ নাম্বার কত, এটা 45-এ তোমরা এটা পেয়ে যাবে ছায়া প্রকাশনের বইয়ের। ঠিক আছে, ছায়া প্রকাশনের বইয়ের 45 পাতায়। ঠিক আছে, তারপরে দেখো দেওয়া আছে পার্শ্ব পরিবর্তনের কারণ কি। তো এটার উত্তর কী হবে দেখে নাও। পার্শ্ব পরিবর্তনের কারণ এখানে দেখো দেওয়া আছে যে সমতল দর্পণ থেকে কোনো বস্তুর প্রতিটি বিন্দুর দূরত্ব ওই দর্পণ থেকে প্রতিটি বিন্দুর প্রতিবিম্বের দূরত্বের সমান হয় বলে প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন ঘটে। ঠিক আছে, তা পার্শ্ব পরিবর্তন কেন ঘটে এখানে দেখো লেখা আছে, এটা তোমরা মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, অল্প ছোটো করে লেখা আছে, এটা তোমরা খাতায় লিখে নিতে পারো। তারপরে দেখো বলেছে যে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের 3টি ধর্ম লেখো বা 3টি বৈশিষ্ট্য। সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের 3টি বৈশিষ্ট্য যদি হয় তাহলে এখানে দেখে দেওয়া আছে, এখানে 4-5টা দেওয়া আছে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য। তো অনেকগুলো পয়েন্ট এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো আয়না থেকে বস্তুর দূরত্ব, আয়না থেকে প্রতিবিম্বের দূরত্ব সমান হবে, বস্তু ও প্রতিবিম্বের আকার সমান হবে। ঠিক আছে, অপ্রতিসম বস্তুর ক্ষেত্রে পার্শ্ব পরিবর্তন হবে, আর প্রতিবিম্ব সমশিষ্ট বা সোজা হয়। ঠিক আছে, এই পয়েন্টগুলো ছোটো ছোটো করে লেখা আছে, তোমরা কিন্তু এটা মুখস্থ করতে পারো। তো তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 43। এটা কোন বইতে পাবে, এটা কিন্তু ছায়া প্রকাশনের বইতেই পাবে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে যে আকর্ষণের চেয়ে বিকর্ষণই চুম্বকত্বের প্রকৃষ্ট উপায় ব্যাখ্যা করো। কী বলেছে, আকর্ষণের থেকে বিকর্ষণই হলো প্রকৃষ্ট উদাহরণ, এটা ব্যাখ্যা করো। তো তোমরা পেয়ে যাবে তোমাদের যে রাইমারিন মানবে আছে তার 70 পাতায় তোমরা এটা উত্তর পেয়ে যাবে। পেজ নাম্বার 70, দেখে নাও উত্তরটা দেখিয়ে দিচ্ছি। পেজ নাম্বার 70, এই যে পেজ নাম্বার 70 রাইমারিন বইয়ের। ঠিক আছে, দেখে নাও উত্তরটা, এই যে কী দেওয়া আছে, যে কোনো পদার্থ চুম্বক না এখানে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট উদাহরণ উক্তিটির ব্যাখ্যা করো। এর উত্তরটা তোমরা পেয়ে যাবে একদম 2 নম্বর যেহেতু কোশ্চেন, একদম নিচের দিকে পেয়ে যাবে, একদম লাস্ট লাইন, এই যে এখান থেকে চুম্বক পদার্থকে আকর্ষণ করে আবার অন্য চুম্বকের এই যে বিপরীত মেরুকেও আকর্ষণ করে, তাই আকর্ষণ ঘটলেই নিশ্চিতভাবে বলা যাবে না যে দ্বিতীয় পদার্থটি চুম্বক, কিন্তু বিকর্ষণ কেবলমাত্র চুম্বকের দুটি সমমেরুর মধ্যেই হয়। তাই বিকর্ষণ হলে নিশ্চিতভাবে বলা যায় দ্বিতীয় বস্তুটিও চুম্বক। সুতরাং আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ চুম্বকত্বের নিশ্চিততর প্রমাণ। ঠিক আছে, এটা তো কিন্তু তোমাদের লিখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো, যাদের বই নেই তারা একটু স্ক্রিনশট মেরে নাও এটা। ঠিক আছে, আর আগের লাইন 1 লাইন আছে আগে, ওটা দেখে নাও, এই যে আগে নিচে যে 1 লাইনটা আছে এটা তোমরা একটু লিখে নেবে এবং এটা কিন্তু স্ক্রিনশট মেরে নেবে। ওকে, তারপরে দেখো বলেছে তড়িৎচুম্বক কী, এটা দুটি প্রয়োগ লেখো। তড়িৎচুম্বক কাকে বলে এটা তোমরা পেয়ে যাবে 80 পাতায়। তড়িৎচুম্বক কাকে বলে এটা তোমরা পেয়ে যাবে রাইমার্টিন বইয়ের 80 পাতায়, পেজ নাম্বার 80, এটা রাইমার্টিন বইতে পেয়ে যাবে। এবং এর দুটো ব্যবহার তোমাদের বইতে বহু ব্যবহার দেওয়া আছে, আমি এখানে দেখিয়েও দিচ্ছি। দেখো দেওয়া আছে এই যে তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চুম্বক পদার্থকে কাঁচা বা নরম লোহাকে চুম্বকে পরিণত করা হলে তাকে বলা হয় তড়িৎ চুম্বক। বোঝা গেল কী বলছে যে তড়িৎ প্রবাহ দ্বারা কোনো চুম্বক পদার্থকে কাঁচা বা নরম লোহাকে চুম্বকে পরিণত করা হলে তাকে ওই চুম্বককে তড়িৎ চুম্বক বলা হয়। এবার দেখো এখানে একটা প্রশ্ন করেছে, একই সঙ্গে প্রশ্ন করেছে কি, যে এর দুটি প্রয়োগ মানে ব্যবহার, তাই এর ব্যবহারগুলো দেখে নাও। তড়িৎ চুম্বকের ব্যবহার কোথায় কোথায় আছে, এই যে
বলছে ইলেকট্রিক কলিং বেলে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়, লাউড স্পিকার তৈরি করতে তড়িৎচুম্বক ব্যবহৃত হয়। আরও আছে যে ইলেকট্রিক ক্রেনে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়, মোটর তৈরিতে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়, আর টেলিফোনে তড়িৎচুম্বক ব্যবহার করা হয়। ওকে, তারপরে দেখো কী বলেছে যে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় চৌম্বক ক্ষেত্রের ভূমিকা কী। জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় চুম্বক ক্ষেত্রের ভূমিকা, এটা তোমরা পেয়ে যাবে 82 পাতায়, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 82। রাইমার্টিনের যে মানবীটা আছে সেই মানবীতে তোমরা পেজ নাম্বার 82-তে এটা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখে নাও উত্তরটা কী বলছে। এই যে জীবের শারীরবৃত্তীয় ক্রিয়ায় চুম্বক ক্ষেত্রের প্রভাব কী, এটা অনেকটা বড় উত্তর দেওয়া আছে এখানে, এখান থেকে লেখা শুরু করতে হবে, অনেকটা বড়, প্রায় 2.5 পাতা, অনেকটা বড় উত্তর তোমার দেখো, এই যে অনেকটা বড় উত্তর দেওয়া আছে এখানে। তারপর আরও আছে এই পাশে, আমি এই উত্তরটা অ্যাকচুয়ালি ছোটো করে তোমাদের বলে দিচ্ছি, দেখি অন্য কোনো বইতে আছে কিনা, আমি আরেকবার একটু চেক আউট করবো। তোমাদের বলে দিচ্ছি যে দেখো এই পর্যন্ত বলতে হবে, মানে অনেকটাই বড় অ্যান্সার কিন্তু। এই তোমাদের বইতে যেটা লেখা আছে এটা এখানে লেখা আছে, কিন্তু এখনও শেষ হয়নি এখনও, তোমাদের হ্যাঁ এই পর্যন্তই বলতে হবে, এই পর্যন্তই আছে, অনেকটা বড় অ্যান্সার করেছে। ঠিক আছে, আমি দেখি অন্য কোনো বই থেকে ছোটো উত্তর দেওয়া যায় কিনা। তোমরা এই উত্তরটা এখান থেকে বলতে পারো যে পৃথিবী নিজে একটা বিশাল চুম্বক হওয়ায় বিভিন্ন জীবেদের উপরে চুম্বক শক্তির প্রভাব লক্ষ্য করা যায়। তারপরে নেক্সট পাতায় চলে যাও, গিয়ে এখান থেকে এইগুলো পরপর লিখে দেবে। এই দেওয়া আছে দেখো এখানে যে বিশালাকার চুম্বকের ভূচুম্বকের উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বলরেখাগুলি বিস্তৃত থাকে। পরিযায়ী পাখিরা ভূচুম্বক ক্ষেত্রের এই বলরেখাগুলিকে অনুসরণ করে শীতের সময় গরম অঞ্চলে পাড়ি দেয়, আবার শীতের শেষে একই পথে আবার আগের জায়গায় ফিরে আসে। তারপরে বলবে এই পয়েন্টটা যে মহাবিশ্ব থেকে আসা মহাজাগতিক রশ্মি, ঠিক আছে, যেখান থেকে এই পয়েন্টটা তুমি না বললেও চলবে। ঠিক আছে, এই পয়েন্টটা না বললেও চলবে, তোমরা এটা চলে এসো। এটা হচ্ছে, হ্যাঁ এটা একটু দেখে নাও। এই যে পায়রা, ঘুঘু এবং পানকৌড়ি প্রভৃতি পাখি এবং শামুক, মৌমাছি বা বোলতা প্রভৃতি প্রাণীরা সরাসরি চুম্বক ক্ষেত্রকে চিনতে পারে। এই সকল প্রাণীদের মাথায় থাকা ম্যাগনেটাইট নামক এক প্রকার ক্ষুদ্র চুম্বকীয় বস্তু এই কাজে সাহায্য করে থাকে। গবেষণার মাধ্যমে জানা গেছে যে এই চুম্বক পদার্থের প্রভাবে এইসব জীব প্রাণীরা দিক নির্ণয় করে ঠিকঠাক চলাফেরা করতে পারে। ঠিক আছে, তাহলে তুমি এই পয়েন্টটা বলবে এবং এই পয়েন্টটা বলবে, লাস্টে এটা দাগিয়ে দিলাম, এটা স্ক্রিনশট মেরে নাও। ঠিক আছে, এবং এই পয়েন্টটা কিন্তু তোমরা বলবে, এই যে এই পয়েন্টটা, এটা এখান থেকে এই পর্যন্ত, এই যে দুটো পয়েন্ট বললেই কিন্তু তোমাদের উত্তরটা পারফেক্ট অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, অত বড় পড়ার দরকার নেই ছায়াপ্রকাশনের বই, রাইমার্টিনের থেকে। ঠিক আছে, তারপরে তোকে বলেছে এটা তুমি ছায়াপ্রকাশনের বইতে পেয়ে যাবে পেজ নম্বর 60, ছায়াপ্রকাশনের বইতে। তড়িৎ প্রবাহের জন্য চুম্বকীয় ফল, আলোকীয় ফল এবং তাপীয় ফলের প্রত্যেকটি একটি করে উদাহরণ দাও। দেখে নাও, চুম্বকীয় ফল কী আছে, যে বৈদ্যুতিক কলিং বেল। হ্যাঁ, চুম্বকীয় ফল। আলোকীয় ফল কী আছে, এলইডি বাল্ব। আর তাপীয় ফল কী আছে, ইলেকট্রিক ইস্ত্রি আর হিটার। ঠিক আছে, এগুলো হচ্ছে তাপীয় ফল। বোঝা গেল, এইটুকু লিখে দিলে হয়ে যাবে। এটা একটা উদাহরণ চেয়েছে, উদাহরণ দিয়ে দিলাম। বলছে দুটি বাল্ব, একটি সুইচ অফ অবস্থায় এবং 4টি সেলযুক্ত ব্যাটারির একটি বর্তনী চিত্র অঙ্কন করো। এই যে আঁকা আছে 4টে ব্যাটারি, মানে এই একটা ব্যাটারি, দুটো ব্যাটারি, 3টে ব্যাটারি, 4টে ব্যাটারি। এই 4টে ব্যাটারি সুইচ অফ অবস্থায় আছে এবং দুখানা বাল্ব দিতে বলেছে, বাল্ব দিয়ে দিলাম। এই যে তোমাদের হচ্ছে টোটাল সার্কিট ডিজাইন। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য লেখো। কী বলছে, স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য। এটা তোমরা পেয়ে যাবে কোথায়, এটা তোমরা পেয়ে যাবে 341 পাতা রাইমার্টিন বইতে, 341 পাতা রাইমার্টিন বইতে। দেখে নাও 341 পাতা রাইমার্টিন বই, স্বপরাগযোগ ইতর পরাগযোগের পার্থক্য, এই যে উপরে আছে। তোমরা এটা স্ক্রিনশট মেরে রাখতে পারো, তোমাদের যাদের বই নেই তারা স্ক্রিনশট মেরে নাও। স্বপরাগযোগ ইতর পরাগযোগের অনেকগুলো পার্থক্য দেওয়া আছে। তারপরে তোকে বলেছে কি যে ব্যাপন আর অভিস্রবণের পার্থক্য, এটাও তোমরা 342 পাতায় পেয়ে যাবে রাইমার্টিন বইতে। আগেটা 341 ছিল, এবার হচ্ছে 342 পাতায় ব্যাপন আর অভিস্রবণের পার্থক্য নিচে দেওয়া আছে। ঠিক আছে, এই যে দেওয়া আছে ব্যাপন এবং অভিস্রবণের পার্থক্য, এটাও তোমরা স্ক্রিনশট মেরে রাখতে পারো। 4টে পয়েন্ট দিয়েছে এখানে, ব্যাপন আর অভিস্রবণ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আছে কি দেখো, যে ফুলের পরাগ মানব শরীরে প্রবেশ করলে কী কী সমস্যা হতে পারে। ফুলের পরাগ মানব শরীরে প্রবেশ করলে কী কী সমস্যা হবে, এটা তোমরা পেয়ে যাবে 278 পাতায়। এটা ছায়াপ্রকাশনের বইতে আছে, রাইমার্টিনের বইতে নেই। এটা 278 পাতায় আছে এটা। এই যে ফুলের পরাগ মানব শরীরে প্রবেশ করলে কী কী সমস্যা হতে পারে, এটা তোমরা দেখো উত্তর কী দেওয়া আছে। ফুলের পরাগ বা রেণু থেকে অনেকের অ্যালার্জি, শ্বাসকষ্ট এবং চর্মরোগ হতে পারে। যেমন পার্থেনিয়াম উদ্ভিদের রেণু আমাদের শ্বাসকষ্টের অন্যতম একটা কারণ। ঠিক আছে, তাহলে এটা তোমরা লিখে দেবে। আর তারপরে কী বলেছে দেখো, ফেরোমন আছে, ফেরোমন কী, তারপরে কী বলেছে, তারপরে বলেছে যে ফেরোমন
কী জিনিস, এটা তোমরা পেয়ে যাবে তোমাদের 332 পাতায় রায়মার্টিনের মানে বইতে। 332 পাতা রায়মার্টিনের মানে বই, 332। এই যে ফেরোমন কি দেখো দেওয়া আছে এই নিচে, বলছে কি যে প্রাণীর দেহ নিঃসৃত যে রাসায়নিক উদ্বায়ী পদার্থ বাতাসে মিশে যায় এবং নিজের প্রজাতির প্রাণীদের মধ্যে সংযোগ স্থাপনে সাহায্য করে তাকে বলা হয় ফেরোমেন। এর কাজ চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো, দেওয়ার প্রয়োজন নেই। 1 নম্বরে বলেছে, ঠিক আছে। এটা তোমরা পেয়ে যাবে 332 পাতা রায়মার্টিনের বইতে। এই ছিল আমাদের টোটাল স্কুলটা। কোন স্কুল করলাম আমরা? এই ছিল আমাদের টোটাল 6 নম্বর স্কুল কমপ্লিট করলাম আমরা। এবার আমরা দেখব নেক্সট দিন 7 নম্বর স্কুল। ততক্ষণে তোমরা খুব ভালো করে পড়াশোনা করো এবং যদি কোনো কোশ্চেনে সমস্যা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমরা যথাযথ সলিউশন করে দিতে পারবো। আশা করি বুঝতে পেরেছো। চলো আজ এই পর্যন্ত থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, পড়াশোনা করো মন দিয়ে। গুড নাইট এভরিবডি।